এক নজরে দেখে নেব আজকের ব্রেকিং খবরগুলি। 50 দিনের কাজ করলেই মিলবে 100 দিনের সমান টাকা, এমনই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পূর্ব মেদিনীপুরে বিভিন্ন প্রকল্পের উদ্বোধন, শিলান্যাস ও সরকারি পরিষেবা প্রদানের অনুষ্ঠানের মঞ্চ থেকে তিনি জানিয়ে দিলেন আগামী এপ্রিল মে থেকেই সেই কর্মশ্রী প্রকল্পের সূচনা করা হবে। যারা জব কার্ড হোল্ডার তারা সেই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেছেন, যেহেতু কেন্দ্রীয় সরকার 100 দিনের কাজের টাকা বন্ধ করে দিয়েছে, তাই আমরা একটা নতুন কাজ করছি। 100 দিনের কাজ নামটা না থাকলেও 30 থেকে 35 দিনের বেশি কোনো বছর কাজ হতো না, আর বাংলায় 1 নম্বরে ছিল। মমতা আরও বলেন, তাই মনে রাখবেন যারা গরিব মানুষ তারা 100 দিনের কাজের জন্য যে টাকা পেতেন সেই টাকাই পাবেন, কিন্তু প্রকল্পের নাম হবে শুধু কর্মশ্রী। ওই প্রকল্পের জন্য 50 দিনের জন্য কাজ করতে হবে। যারা জব কার্ড হোল্ডার তারাই কাজটা পাবেন। এই কাজটা আমরাই আপনাদের দেব। এপ্রিল মে থেকে এই কাজটা শুরু হবে, ইতিমধ্যে আমরা সেই সিদ্ধান্ত নিয়েছি। তবে নতুন করে কোনো প্রকল্পের ঘোষণা করেননি মমতা বন্দ্যোপাধ্যায়। এবারের বাজেটেই সেই প্রকল্পের ঘোষণা করা হয়েছে। সেই সময় অর্থ দপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানান, কেন্দ্রীয় সরকার যেহেতু টাকা দিচ্ছে না, তাই 100 দিনের ধাঁচে নিজস্ব প্রকল্প চালু করেছে রাজ্য সরকার। সেই প্রকল্পের নাম দেওয়া হয়েছে কর্মশ্রী। ইতিমধ্যেই দল এবং বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়েছেন বরানগরের তৃণমূল কংগ্রেস বিধায়ক তাপস রায়। এই ঘটনার পর থেকে রাজ্য রাজনীতিতে পারদ চড়ছিল, সেটাই এবার চরমে পৌঁছালো। সোমবার সকালে তাপস রায়ের মান ভাঙাতে যান কুণাল ঘোষ। দলের দুটি পদে ইস্তফা দিয়ে দলের হয়েই তিনি তাপস রায়ের কাছে গিয়েছিলেন কুণাল। কিন্তু তাপস রায়ের বাড়ির ড্রয়িং রুমে বসে যখন কুণাল ঘোষ ও ব্রাত্য বসু কথা বলছেন, তখনই নাকি কুণালের কাছে আসে দলের শোকজ লেটার। সংবাদ মাধ্যমে এই কথা জানিয়েছেন তাপস রায়। এদিকে দূত হিসেবে তাপস রায়ের বাড়িতে পৌঁছে যান ব্রাত্য বসু এবং কুণাল ঘোষ। দীর্ঘ বৈঠকের পর মান ভাঙাতে পারলেন না দুই নেতা। এই বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হন তাপসবাবু। তিনি জানান, দলে অবহেলিত, উপেক্ষিত ও অসম্মানিত, সুতরাং বার্তা কুণালের দৌত কাজে লাগেনি বলে তার বক্তব্য স্পষ্ট। তবে কুণাল ঘোষের শোকজ হওয়ার বিষয়টি প্রত্যাশিতই ছিল, কারণ এক্স হ্যান্ডেলে যেইভাবে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে তুলোধনা করেছিলেন, তিনি তাতে লোকসভা নির্বাচনের আগে ভুল বার্তা মানুষের কাছে যাচ্ছিল বলে মনে করে তৃণমূল কংগ্রেস। তাই এই শোকজ লেটার। আর দলের অন্দরে কুণাল সুব্রত বক্সির বিরোধী। যাব পরের খবরে। আমায় অতটা বিশ্বাস করবেন না, মাথাদেরও টাচ করতে পারেন, এমনই মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই রেস ধরে নাম না করে পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারীকে তোপ দেখে মমতা বললেন, গদ্দারদের কমরেড গদ্দার বাবু। আমি নাম বলি না, নাম বলতে আমার লজ্জা লাগে। যখন পার্টিতে ছিল তখন সব থেকে বেশি পেয়েছে, যেটা আমরা কোনোদিন ভাবতে পারিনি। সব থেকে বেশি খেয়েছে, কিন্তু লঙ্কা কাণ্ডের মতো যাতে নিজের ধরা না পড়ে সেই জন্য কোর্টে গিয়ে গরিব ছেলে মেয়েদের চাকরি খেয়ে সাধু সেজে বসে আছেন। এই সাধুদের চক্রান্ত আমি বের করব। নাম না করে শুভেন্দুকে তোপ দাগলেন মমতা বন্দ্যোপাধ্যায়। জোর করে, গায়ের জোরে কাউকে খুন করে, কারোর থেকে লুট করে, টাকা জোরে নিজে কোটি কোটি টাকার মালিক হয়ে অন্যদের বলছে চোর। চোরের মায়ের বড় গলা। বাসে বা ট্রেনে দেখেছেন যে পকেটমারি করে সেই প্রথমে চোর চোর বলে, আর তারপর যখন সবাই উঠে দাঁড়ায় তখন নিজে পালিয়ে যায়। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, স্কুল এডুকেশনের সব থেকে বেশি পকেটমারি কে করেছে ভুলে গেছেন? পূর্ব মেদিনীপুরের লোক। কার বিনিময়ে চাকরিটা আপনার হয়েছিল? কিসের বিনিময়? খবর আমি রাখি। আমি কারোর চাকরি যেতে দেব না, ওরা চাকরি খায়। আজ চাকরি দিই আমি। আর আমি কাউকে টাচ করছি না, কিন্তু আজকে আমি টাচ করছি না বলে মাথাকে আমি কোনো দিন টাচ করব না সেটাও ভাববেন না। আমি ততটা বিশ্বাস করবেন না। আমি তাদের বিশ্বাসী যারা আমায় বিশ্বাস করেন। আমি মানুষকে বিশ্বাস করি। পাশাপাশি পরিবার নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তীব্র খোঁচা দিয়েছেন বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদব। আর তার জবাব দিতে কেন্দ্র বিজেপি একেবারে কোমর বেঁধে নামলো ময়দানে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা সহ একের পর এক কেন্দ্রীয় মন্ত্রী এবার সোশ্যাল মিডিয়ায় তাদের বায়োতে লিখলেন মোদিকা পরিবার। মোদির কোনো পরিবার নেই বলে খোঁচা দিয়েছেন লালু প্রসাদ। এবার তারই পাল্টা দিলেন মোদি সহ গোটা বিজেপি পরিবার। একেবারে অশোভনভাবে খোঁচা দিয়েছিলেন লালু প্রসাদ, আর এবার কার্যত সেই খোঁচার জবাব ফিরিয়ে দিলেন প্রধানমন্ত্রী।
সোমবার তেলেঙ্গানা থেকে সবাই সেই পরিবারবাদ আর দুর্নীতির কথা উল্লেখ করে তীব্র কটাক্ষ করলেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী জানিয়ে দিলেন, এই দেশের 140 কোটি মানুষই আমার পরিবারের অন্তর্গত। এই জীবন আমার কাছে খোলা বইয়ের মতো। প্রধানমন্ত্রী জানিয়েছেন, ইন্ডি জোটের নেতারা দুর্নীতির সঙ্গে সরাসরি যুক্ত, নেপোটিজম ও তোষামোদের সঙ্গে যুক্ত তারা, আর তারাই এখন নার্ভাস হয়ে গেছেন। আমি যখন আমাদের পরিবারবাদের কথা বলি তখন তারা বলতে শুরু করেন যে মোদির কোনো পরিবার নেই। মোদি বলেন, আমার জীবন খোলা বইয়ের মতো, 140 কোটি দেশবাসী আমার পরিবার। আজ কোটি কোটি কন্যা, মা, বোন এই দেশে মোদির পরিবারের অন্তর্গত। এই দেশের প্রতিটি গরিব মানুষ আমার পরিবারের সদস্য, যাদের কেউ নেই তাদের মোদি আছেন। তারা বলেন, আমি মোদির পরিবারের মানুষ। সূত্রের খবর, দেশবাসী আমাকে ভালো করে জানেন ও বোঝেন, আমার প্রতিটি গতিবিধির ওপর নজর রাখেন। যখন মাঝে মধ্যে আমি গভীর রাত পর্যন্ত কাজ করি, আর তখন লাখ লাখ মানুষ আমাকে বলেন, এত রাত পর্যন্ত কাজ করবেন না, এবার বিশ্রাম নিন। দেখব পরের খবর। নন্দীগ্রাম বিধানসভা নির্বাচন এবং তার ফলাফল অনেকেরই মনে আছে, যদিও এই বিষয়টি নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা বিচারাধীন, তাই খুব একটা উচ্চবাচ্য হয় না রাজ্য রাজনীতিতে। তবে লোকসভা নির্বাচনের প্রাক্কালে দীর্ঘদিন পর এই বিষয়ে মুখ খুললেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নন্দীগ্রাম বিধানসভা নির্বাচনের ফল নিয়ে বিতর্ক আজও আছে। গণনায় একবার জয়ী হলেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেই ফল প্রকাশিতও হলো, তারপর লোডশেডিং হয়ে পুনরায় গণনা হলো, আর তিনি হেরে গেলেন। জয়ী হলেন কে? শুভেন্দু অধিকারী। এবার এই বিষয় নিয়ে মুখ্যমন্ত্রী বলেন, মানুষ একদিন জবাব দেবে। এদিকে বিরোধী দলনেতা হওয়া, নন্দীগ্রাম আসনে জেতা এবং তৃণমূল কংগ্রেসের সবাই চোর বলা খুব সহজ পথে হয়নি। এবার সেই ইঙ্গিতই নাম না করে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পূর্ব মেদিনীপুর জেলার সরকারি পরিষেবা প্রধান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, নন্দীগ্রামের কেসটা এখনো বিচারাধীন আছে, 2.5 বছর কোর্টে কেস পড়ে আছে। কি হয়েছে না হয়েছে তার উত্তর তো মানুষ একদিন দেবেই। গদ্দারি এখানে সব থেকে বেশি খেয়েছে, সব থেকে বেশি দুর্নীতি করেছে। যাব পরের খবরে। জল্পনা আগেই ছিল যে লোকসভায় প্রার্থী হচ্ছেন দিদি নম্বর 1-এর রচনা বন্দ্যোপাধ্যায়। ভোট ঘোষণার আগেই তার কেন্দ্র প্রায় চূড়ান্ত হয়ে গেছে। সূত্রের খবর, কলকাতা নয়, শুভেন্দুগড়ে ভোটের লড়াইয়ে নামছেন টলিউডের অভিনেত্রী। পূর্ব মেদিনীপুরের কাথি বা তমলুক থেকে প্রার্থী হচ্ছেন অভিনেত্রী, এমনই জল্পনা। শুধু পূর্ব মেদিনীপুর নয়, পশ্চিম মেদিনীপুর জেলাতেও সেলিব্রিটি প্রার্থী দিতে পারে তৃণমূল। মেদিনীপুরে প্রার্থী হতে পারেন অভিনেত্রী তথা বিধায়ক জুন মালিয়া। নির্বাচনের ময়দানে তারকা প্রার্থী নতুন ঘটনা নয়। গতবার লোকসভা ভোটে রাজ্য থেকে নির্বাচিত হয়ে সংসদে গিয়েছিলেন অভিনেত্রী মিমি চক্রবর্তী, নুসরাত জাহানরা। টানা 10 বছর ধরে ঘাটালের সাংসদ ছিলেন দীপক অধিকারী ওরফে সুপারস্টার দেব। সকলেই ভোটে জিতেছেন তৃণমূলের টিকিটে। এবার সেই তালিকায় নয়া সংযোজন দিদি নম্বর 1-এর রচনা বন্দ্যোপাধ্যায়। তবে কলকাতা থেকে নয়, তিনি লড়াই করবেন পূর্ব মেদিনীপুরে। চোখ রাখো পরের খবরে। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের অবসর গ্রহণের সিদ্ধান্তের তোলপাড় রাজ্য রাজনীতি। তিনি রাজনীতিতে নামছেন তাও স্পষ্ট, তবে কোন দলের হয়ে কাজ করবেন সেটা নিশ্চিত করেননি। এই পরিস্থিতিতে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে একহাত নিলেন আইনজীবী তথা তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। দাবি করলেন, দীর্ঘদিন ধরে উনি যে মামলার বিচার করছেন তা নির্দিষ্ট রাজনৈতিক দলের হয়ে এবং উদ্দেশ্য প্রণোদিত। রবিবারই সংবাদ মাধ্যমের সামনে বিচারপতি পদ থেকে অবসর গ্রহণের সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সেই প্রসঙ্গ তুলে এবার অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে একহাত নিলেন কল্যাণ গঙ্গোপাধ্যায়। তিনি বলেন, আমি প্রথম থেকে বলেছি বিচারপতি গঙ্গোপাধ্যায় রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে বিচার করছেন, আজ সেটাই প্রমাণ হয়ে গেল। এর আগে শুভেন্দু রাজীবরা যখন বিজেপিতে যায় আমি 8 মাস আগে বলে দিয়েছিলাম। এরপরই অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে বিদেশ সাংসদ আরও বলেন, বাংলা নয়, ভারতবর্ষের বিচার ব্যবস্থায় একটা কলঙ্ক উনি। ওনার মতো লোকের জন্য বিচার ব্যবস্থার প্রতি শ্রদ্ধা ভক্তি হারাচ্ছে মানুষ। দেখব পরের খবর। তৃণমূল ছাড়লেন নেত্রীর ভূমিকায় অভিমানী তাপস রায়। তার অভিমান, বাড়িতে ইডি অভিযান চালালেও দলের তরফে কেউ প্রতিবাদ করেননি। এমনকি দলনেত্রীও বিষয়টি নিয়ে তার সঙ্গে কথা বলেননি। অভিমান উগরে দিয়ে তাপস রায় যখন কলকাতায় দল ছাড়ছেন, ঠিক সেই সময় তমলুকের নিমতৌরির মঞ্চে দাঁড়িয়ে দলীয় নেতা নেত্রীদের বাড়িতে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে ইডি হানা নিয়ে সরব হলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার সভামঞ্চ থেকে বিজেপি নেতৃত্বকে মমতার তো
ভোটের আগে বাড়িতে বাড়িতে ইডি সিবিআই পাঠাচ্ছে, ভয় দেখাচ্ছে, ঘাট ধরে বিজেপিতে নিয়ে যাচ্ছে, বলছে বিজেপিতে যোগ দাও, না হলে ইডি সিবিআই পাঠাবো। অন্যান্য সহমঞ্চ থেকেও সাধারণত এই তোপ দেখেছিলেন, কিন্তু অনেকের রাজনৈতিক পরিস্থিতির নিরিখে বেশ তাৎপর্যপূর্ণ তার এহেন মন্তব্য। পরের খবর, একটা সময় সৌমিত্র খায়ের সঙ্গেই নির্বাচনী প্রচারে দেখা গেছিল সুজাতা মণ্ডলকে। তারপর দীর্ঘদিন পেরিয়েছে, সৌমিত্র সুজাতার সম্পর্কের সমীকরণ বদলেছে, বিচ্ছেদ হয়েছেন দুজন। লোকসভা ভোটের আগে প্রাক্তন স্বামীর বিরুদ্ধেই চাঁচাছোলা ভাষায় আক্রমণ শানালেন সুজাতা মণ্ডল। সৌমিত্রকে চরিত্রহীন বলে কটাক্ষের পাশাপাশি সন্দেশকারীর বাঘ শেখ শাহজাহানের সঙ্গে তুলনা করলেন তিনি। সামনেই লোকসভা ভোট, স্বাভাবিকভাবেই প্রচারে ঝাঁপিয়েছে সমস্ত রাজনৈতিক দলের নেত্রীরা। রবিবার বাঁকুড়ার সভা করেন সুজাতা মণ্ডল, সেখান থেকে প্রাক্তন স্বামী সৌমিত্র খাঁকে একহাত নিলেন সুজাতা। কি বলেছেন তিনি? সুজাতার কথায়, বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের মা বোনদের সম্মান ও নিরাপত্তা সুনিশ্চিত করতে চাইলে সৌমিত্র খাঁকে ছুঁড়ে ফেলুন। ওই লম্পট 1 নম্বরের চরিত্রহীন সাংসদকে একটি ভোটও দেবেন না। ভোট চাইতে এলে জিজ্ঞাসা করবেন উন্নয়নের তহবিলে 15 কোটি টাকা কোথায় গেল। এখানেই শেষ নয়, সন্দেশখালীর বাঘ শেখ শাহজাহানের নাম না করেই তার সঙ্গে সৌমিত্রের তুলনা করলেন সুজাতা। তিনি বলেন, সন্দেশখালীতে যার নিয়ে এখন এত আলোচনা, এখানকার সেই লোক হচ্ছেন সৌমিত্র। প্রাক্তন স্বামীকে মদ্যপ বলে কটাক্ষ করলেন তিনি। প্রসঙ্গত 2014 সালের বিষ্ণুপুর থেকে তৃণমূলের প্রতীকে লড়ে সাংসদ হন সৌমিত্র। পরবর্তীতে দল বদল করেন তিনি, যোগ দেন বিজেপিতে। 2019 সালে বিজেপির টিকিটে ফের সাংসদ হন তিনি। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন।